মাদার তেরেসা সম্পর্কে আমরা বাকি অংশটুকু পড়ব, ঠিক আছে? বুঝতে পারছো ছেলেরা? আমাদের দ্বিতীয় প্যারা হচ্ছে তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। মানে মাদার তেরেসা যখন খুব ছোট ছিল, কি ছিলেন? ছোট ছিলেন। আমাদের এখানে তোমরা ক্লাস 6-এ পড়ছো, তোমরা ছোট না, এখন ক্লাস 10-এ পড়ছে, তোমাদের চেয়ে বড় না? যারা কলেজে পড়ছে তারা তোমাদের চেয়ে বড় না? তো তোমরা মনে করো এরকম ছোট। মাদার তেরেসা যে এরকম ছোট ছিল তখন খুব যুদ্ধ ছিল। কোথায় কোথায় যুদ্ধ ছিল? একটা হচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা। ইউরোপ মানে আমরা কোন দেশ চিনি? ইউরোপ মানে হলো একটা মহাদেশ। ইউরোপ একটা কি মহাদেশ, মানে এইটা একটা মহাদেশ, এখানের মধ্যে অনেকগুলো দেশ আছে। আর এশিয়া, এশিয়া হলো আমরা যেই মহাদেশে আছি সেই মহাদেশকে বলা হয় এশিয়া। তো আমাদের পাশের দেশের নাম হলো মায়ানমার, এদিকে হলো ভারত, এদিকে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, অনেকগুলো দেশ আছে না? এই সবগুলো দেশ মিলে হলো এশিয়া। আর একটা হলো আফ্রিকা। আফ্রিকা মানে আমরা বুঝি এটাও একটা মহাদেশের নাম। এটা একটা কিসের নাম? সেখানের মধ্যে অনেকগুলো দেশ আছে, যেমন নাইজেরিয়া, উগান্ডা, তোমার হলো তারপর এই মোজাম্বিক, সাউথ আফ্রিকা, তারপর আরেকটা হলো তোমার এই সেখানে আফ্রিকার মধ্যে আরও অনেকগুলো দেশ আছে না? কেনিয়া। কেনিয়া কোন দেশ? ক্রিকেট খেলে না কেনিয়া? কেনিয়া কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ছে। তারপর লিবিয়া, এই দেশগুলো মিলে হলো আফ্রিকা। মানে সেখানে অনেকগুলো দেশ আছে, তার মধ্যে এই দেশগুলো কয়েকটা অন্যতম। এগুলো মিলে হলো এই আফ্রিকা মহাদেশ। তাহলে এই মহাদেশগুলোর মধ্যে ভয়াবহ রকম যুদ্ধ চলছিল। কী রকম যুদ্ধ চলছে আমরা দেখি। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। কত থেকে কত? 1914 সাল থেকে 1918 সাল। তাইলে কয় বছর? প্রায় মাঝখানে 5 বছর যুদ্ধ চলছে। 14 ধরতে হবে, 14, 15, 16, 17, 18, কয় বছর চলছে? 5 বছর। যেমন বর্তমানে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চলছে না? যুদ্ধ চলছে। তাহলে যুদ্ধ চললে সেখানে কি হচ্ছে? মানুষ মারা যাচ্ছে। কি মারা যাচ্ছে? বিভিন্ন কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে এইরকম যুদ্ধ চলছিল। অর্থাৎ এই এখন যে যুদ্ধ চলছে সেটা তো একটা দেশে দেশে, অর্থাৎ ইরান একটা দেশ, ইসরায়েল একটা দেশ, আমেরিকা একটা দেশ, এই দেশগুলোর মধ্যে যুদ্ধ চলছে। তখন যুদ্ধগুলো চলছিল মহাদেশে, এই অনেক পুরা মহাদেশ জুড়ে অনেকগুলো দেশের মধ্যে সেই যুদ্ধটা ছড়িয়ে গিয়েছিল, সারা বিশ্বের মধ্যে সেই যুদ্ধ ছড়িয়ে গিয়েছিল। তো সেই জন্য ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধকে কি বলা হয়? তোমরা নাম শুনছো? বিশ্বর মধ্যে, সারা বিশ্বের মধ্যে যে যুদ্ধ ছড়িয়ে পড়ছিল তখন এটাকে বলা হয় কি? বিশ্বযুদ্ধ। ইতিহাসে এটাকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। মনে থাকবে, ইতিহাসে এটাকে কি বলা হয়? প্রথম বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ এরপর আরেকটা হয়েছিল, সেটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন এটা প্রথম হয়েছিল বলে এটাকে বলা হয় কি? প্রথম বিশ্বযুদ্ধ। বিশ্বকাপ বলো না তোমরা? বিশ্বকাপ বলো। ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ। কেন? সেখানে বিশ্বের সবগুলো দেশ প্রতিযোগিতা করে, সেখানে বিশ্বকাপ খেলে বলে এটাকে আমরা বলি বিশ্বকাপ। সেটাকে বলা হয় কি? বিশ্বকাপ। এই বিশ্বের অনেকগুলো দেশ মিলে যখন যুদ্ধ করছিল তখন সেটাকে বলা হয় তাকে বিশ্বযুদ্ধ। সেটাকে বলা হয় কি? বিশ্বযুদ্ধ। তাহলে এটা কত সাল থেকে কত সাল? 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত চলছিল যুদ্ধ। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। তাহলে মাদার তেরেসা ছোট, সে ছোটোকালে দেখছে, সে 10 সালে জন্মগ্রহণ করছে, 18 সালে তার বয়স হয়তো 8 বছর হয়েছে আর কি। কয় বছর হয়েছে? 8 বছর। এই 8 বছরের বয়সে সে দেখছে, মানে ছোট থেকে বড় 8 বছর হওয়া পর্যন্ত বয়সের মধ্যে দেখছে যুদ্ধ চলছে দেশের মধ্যে। এই যুদ্ধের মধ্যে অনেকগুলো মানুষ কি হয়েছে? মারা গিয়েছে, মৃত্যু হয়েছিল। এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল। তাহলে আমাদের সামনে যদি কোনো মানুষ মরতে দেখি, মারামারি করতে দেখি, আমাদের মনের মধ্যে আঘাত লাগে না? কষ্ট লাগে না মনের মধ্যে? দাঙ্গা লেগে যদি কোথাও মানুষ মরে যায়, যুদ্ধ লেগে যদি মানুষ মরে যায়, এই মানুষের জন্য আমাদের মনে খারাপ লাগে না? খারাপ লাগে তোমাদের মনে? মনে করো ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট বাচ্চা, ইরানের মধ্যে স্কুলের মধ্যে গেছে এরকম ছোট ছোট বাচ্চা, তাদেরকে যুদ্ধের কারণে বোম মেরে মেরে ফেলছে, তাদের ব্যাগগুলো পড়ে রয়েছে। তাহলে তাদের জন্য আমাদের মন খারাপ লাগে না? তো মাদার তেরেসার মনেও এরকম, মনের মধ্যে খুব তাদের জন্য খারাপ লেগেছিল।
এই সময়ে বাবার মৃত্যু পরিবারেও বিপর্যয় ঘটিয়েছিল। অর্থাৎ মাদার তেরেসারও ছিল 3 বোন। ওই যুদ্ধের ওই সময়ে তার বাবাও কি হয়ে যায়, মারা যায়। কার বাবা? মাদার তেরেসার বাবা। তার নাম ছিল কি? নিকোলাস বোজাজিও। ওই নিকোলাস বোজাজিও ওই সময়ে তার বাবাও মারা যায়। দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন তেরেসা। অল্প বয়সে তার ভেতরে ইচ্ছা জাগে, অল্প বয়সে তার ভেতরে কি জাগে? ইচ্ছা জাগে মানুষের জন্য কি করার? সেবা করবেন, তাদের কষ্ট লাঘব করবেন। অর্থাৎ তিনি যখন দেখেছেন আমরা যখন বড় হচ্ছি, আমাদের আশেপাশে দেখি অনেক মানুষ কষ্ট থাকে, তখন আমাদের মনে মনে ইচ্ছে হয় আমি যদি কখনো বড় হই, আল্লাহ আমাকে যদি তৌফিক দেয়, টাকাওয়ালা বানায়, বা আমি যদি বড় কিছু হতে পারি, তাহলে এই গরিব মানুষগুলোর জন্য কিছু করব। এরকম আমার চিন্তা ভাবনা থাকে না? আমাদের মনের মধ্যে চিন্তা থাকে। আমরা নাকি চিন্তা করি যে আমি যখন বড় হব, আমি টাকাওয়ালা হয়ে যাব, আমার পাশের গরিবজন আরও গরিব হয়ে যাক। এরকম চিন্তা করো তোমরা? হ্যাঁ, তোমরা কি এরকম চিন্তা করো? আমরা যদি মানুষ হই, মানুষের জন্য আমাদের দরদ থাকতে হবে, আমাদের চিন্তা থাকতে হবে সবসময় মানুষের জন্য কিছু করার। মাদার তেরেসা সেজন্য যখন সে দেখেছে মানুষগুলো কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে, মানুষের দুঃখ দুর্দশার মধ্যে থাকছে, তখন তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি যদি বড় হন, কি হলে বড় হয়ে মানুষের জন্য কিছু করার। কাদের জন্য কিছু করার? মানুষের জন্য কিছু করবেন, তার মানুষের কষ্ট কমাবেন। তেরেসার বয়স যখন 18, তখন তিনি লরেটা সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। কার বয়স? মাদার তেরেসার বয়স। সেজন্য বলছে তেরেসার বয়স যখন 18। বয়স কত? 18। এই যে 18 বছর বয়সে, কত বছর বয়সে? 18 বয়সে তিনি লরেটা সিস্টার্স, নাম কি? লরেটু সিস্টার্স, নাম ছিল লরেটু সিস্টার্স নামে একটি খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। তাহলে কোন দলে যোগ দিয়েছিলেন? লরেটু সিস্টার্স, খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। এটা নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারো তোমাদের। মাদার তেরেসা যে মিশনারি দলে যোগ দিয়েছিলেন সেই দলের নাম কি? তাহলে তোমাদের মনে বলতে হবে লরেটু সিস্টার্স। নাম কি হবে? লরেটু সিস্টার্স। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। তখন আমরা জানি, আমরা বর্তমানে বাংলাদেশ, আমাদের দেশ স্বাধীন না? আমাদের দেশ বর্তমানে কি স্বাধীন? আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমরা অধীন ছিলাম কারা আন্ডারে? পাকিস্তানের আন্ডারে। আমরা পাকিস্তান থেকে দেশের মানুষরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করছে না? 1947 সালে কিন্তু আবার পাকিস্তান, ভারত, এই সবগুলো রাষ্ট্র মিলে এটাকে বলা হতো ভারতীয় উপমহাদেশ। এটাকে বলা হতো কি? ভারতীয় উপমহাদেশ। এটাকে শাসন করতো ব্রিটিশরা। এটাকে শাসন করতো কারা? ব্রিটিশ মানে আমরা বর্তমানে ইংল্যান্ড বলি না? ইংল্যান্ড নাম শুনছো তোমরা? ক্রিকেট খেলে যে ইংল্যান্ড, ফুটবল খেলে ইংল্যান্ড, ওই ইংল্যান্ড এটাকে শাসন করতো। কাকে? এই পুরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটাকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। এটাকে শাসন করতেন। দার্জিলিংয়ে লরেটো সিস্টার্সদের আশ্রমে তিনি 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। কোথায়? দার্জিলিং। জায়গার নাম কি? দার্জিলিং। জায়গার নাম কি? দার্জিলিং। দেখো, দার্জিলিং হচ্ছে তোমার ভারতের একটা জায়গার নাম। কিসের নাম? একটা স্থানের নাম। বাংলাদেশে যেরকম তোমার বান্দরবন, রাঙ্গামাটি, এরকম কিছু জায়গা আছে না? এরকম কিছু তোমার স্থান আছে না পর্যটন এরিয়া? ভারতের মধ্যে একটা স্থান আছে, তার নাম হলো দার্জিলিং। তার নাম কি? দার্জিলিং। তোমরা যারা বাংলা সিনেমা দেখো, ইন্ডিয়ার বাংলা সিনেমা দেখো না? কলকাতার বাংলা সিনেমা কিছু আছে না? এগুলোর মধ্যে ওই সিনেমার মধ্যে দেখবা যে ওরা কথায় কথায় বলে আমরা দার্জিলিং থেকে আসছি। তাহলে দার্জিলিং হলো এরকম একটি জায়গা। বাংলাদেশে যেরকম একটি পর্যটন এরিয়া, দার্জিলিংও এরকম একটি পর্যটন এরিয়া। তো দার্জিলিংয়ে লরেটো সিস্টার্সদের আশ্রমে তিনি 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। কে হওয়ার প্রশিক্ষণ নেন? নান বা নার্স হওয়ার প্রশিক্ষণ নেন। এটা নান বা নার্স। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও রপ্ত করেন। কী ভাষা রপ্ত করেছেন? বাংলা ভাষা রপ্ত করেছেন। এই যে বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও রপ্ত করেন। বাংলা ভাষা মানে, এখন প্রশ্ন হতে পারে স্যার তাকে কেন বাংলা ভাষা শিখতে হয়েছে? রপ্ত করা মানে শিখা। তিনি কেন বাংলা ভাষা শিখবেন? কারণ তিনি জন্মগ্রহণ করছেন কোথায়?
মানে মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেছেন? আলবেনিয়া। কোথায়? আলবেনিয়া। আলবেনিয়াতে তার বাংলা ভাষা নাই। আলবেনিয়াতে বাংলা ভাষা আছে? আমাদের দেশ থেকে যারা সৌদি আরব যায় তাদের কোন ভাষায় কথা বলতে হয়? আরবি ভাষায়। কোন ভাষায় কথা বলতে হয়? আরবি ভাষায়। সেখানে কি তারা বাংলা ভাষা বুঝবে আরবিরা? তাহলে আরবিদের সাথে কাজ করার জন্য এখান থেকে যারা বাঙালিদের যায় তাদের আরবি ভাষা শিখতে হয় না? কী ভাষা শিখতে হয়? আরবি ভাষা। না হলে আরবির কাজ করতে পারবে? পারবে না। আবার যারা মালয়েশিয়া যায় তাদের মালয় ভাষা শিখতে হয়, মালয়েশিয়ান ভাষা শিখতে হয় না? আবার যারা তোমার ইউরোপে যায় তাদের ওই ইতালি গেছে, ইতালির ভাষা শিখতে হয় না? আবার যারা কোরিয়া যায় তাদের কোরিয়ান ভাষা শিখতে হয়। অর্থাৎ পৃথিবীতে তুমি যেই দেশে যাও সেই দেশের ভাষা শিখতে হবে। কী শিখতে হবে? সেই দেশের ভাষা শিখতে হবে। সেই দেশের ভাষা যদি তুমি না শিখো ওই দেশে গিয়ে কাজ করতে পারবে? তাহলে মাদার তেরেসা কাজ করতেছেন এই বাংলা যেই ভাষায় কথা বলে বাঙালিদের স্থানের মধ্যে, তাহলে সেজন্য তিনি বাংলা ভাষা শিখেন। একদিকে তিনি প্রশিক্ষণ নিয়ে নার্স হচ্ছেন, আবার একই সাথে কী ভাষা শিখছেন? বাংলা ভাষাও শিখছেন। এরপর কলকাতায় সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। তাহলে ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং নেওয়ার পর বাংলা ভাষায় শিখেছেন। এরপর কলকাতার একটা স্কুল ছিল, তার নাম ছিল কলকাতা। কলকাতা তোমরা নাম শুনছো? কলকাতা কোথায়? ভারতে। ভারতের পশ্চিমবঙ্গ বলে না? পশ্চিমবঙ্গের বড় শহরের নাম হচ্ছে কলকাতা বা রাজধানী। ওই পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কোথায়? কলকাতা। বাংলাদেশের রাজধানী ঢাকা না? পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে মানে ওইটা রাজ্য, ওই রাজ্যের প্রধান শহর হলো কলকাতা। ওখানে একটা সেন্ট মেরি স্কুলে তিনি শিক্ষকতার দায়িত্ব পান। কিসের দায়িত্ব? তাহলে তিনি দেখো, তিনি কষ্টের মধ্যে বড় হয়েছেন, যুদ্ধ দেখেছেন, তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পর তিনি মনে মনে চিন্তা করেছেন তিনি মানুষের জন্য কিছু করবেন, মানুষের কষ্ট লাঘব করবেন। এরপর তিনি এই ব্রিটিশ যে শাসন করে ভারতের মধ্যে চলে আসেন। এই ভারতের মধ্যে এসে তিনি ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং নিয়ে একটা নার্স হয়েছেন, আবার তিনি বাংলা ভাষা শিখেছেন। বাংলা ভাষা শেখার পর তিনি আবার কী করছেন? শিক্ষকতা। এরকম আমাদের মধ্যে স্কুলে চাকরি করছেন। মানে আমাদের এই স্কুলের নাম হলো সোনুয়া কাদেরী উচ্চ বিদ্যালয়। আর তিনি যে স্কুলে চাকরি করতেন সেটার নাম কি? সেন্ট মেরিজ স্কুল। 17 বছর, কয় বছর? 17 বছর সেখানে কাজ করেন তিনি। 1 বছর 2 বছর না, কয় বছর? 17 বছর। আমাদের এখানে যারা চাকরি করছে এখনও 17 বছর হয়েছে এমন কেউ নাই। 17 বছর চাকরি করছে মাত্র শোকত স্যার আছে না, এটা যে এই ঘন্টা শোকত স্যার এখানে স্কুলে চাকরি করে 17 বছর। তাহলে তোমাদের বয়সও 17 বছর হয়নি এখনো। মনে করো তোমাদের বয়স এখন 13 বছর, 14 বছর বা 12 বছর। তো তোমাদের বয়সের চাইতেও বেশি সে শিক্ষকতা করেছে। 17 বছর শিক্ষকতা করেছেন। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতেন। তিনি উৎসাহ দিতেন তাদের। অর্থাৎ তিনি যেই ছেলে মেয়েদের পড়াতেন, ছেলে মেয়েদেরকে পড়ান এই স্কুলের ক্লাসের মধ্যে তিনি ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতেন এরকম, তোমরা যে সপ্তাহে এখানে 5 দিন স্কুলে আসো, এই 5 দিনের টিফিনের টাকা 5 দিনে তুমি নিজে না খেয়ে 1 দিনের টাকা দিয়ে ওই যে গরিব মানুষ রাস্তার পাশে যে খাইতে পারে না তাকে তুমি কিছু খাওয়াবে। বস্তির ছেলে যারা আছে কিছু খাইতে পারে না তাদেরকে খাওয়াবে। তোমাদেরকে যদি বলি তোমরা পারবে? তোমরা এরকম পারবে? মনে মনে তোমাকে চিন্তা করতে হবে, এমন আমি স্কুলে যাই 5 দিনে 5 দিনের জন্য টিফিনের টাকা আনি, ঠিক আছে? 1 দিনের টাকা আমি নিজে না খেয়ে নিজে উপবাস থেকে, এখানে গরিব মানুষ আছে না? অথবা তোমাদের ক্লাসমেটের মধ্যে এমন আছে যে টিফিনের টাকা আনতে পারে না, তাকে তুমি তোমার টাকা দিয়ে ভাগ করে 1 দিন খাওয়াবে। মানে 5 দিনে 5 দিন খাওয়ানোর দরকার নাই, অন্তত 1 দিন হলো তুমি তাকে করবে, খাওয়াবে। এরকম একটা অভ্যাস তোমরা করার চেষ্টা করবে। বুঝতে পারছো? তুমি যখন এই অভ্যাস করবে তাহলে তোমার মানুষের মধ্যে কিছু করার জন্য, আরেকজনের জন্য যে সব কিছু নিজে বুক করে। আমাদের মানুষ স্বার্থপর হয় কেন জানো? আমাদের এখানে মানুষ আমরা স্বার্থপর হয়ে যাই, একজনের বিপদে একজন আগায় যায় না, একজন আরেকজনকে সহযোগিতা করি না। আমরা এরকম স্কুলে থাকতে শুধু সবসময় চিন্তা করে আমি নিজে খাবো, সবসময় চিন্তা করে আমি নিজেরগুলো নিজে খাবো, আমি নিজে বেশি বেশি খাবো, আরেকজন না খাইলে কি মানুষের কষ্ট আমরা বোঝার চেষ্টা করি না। মানুষের জন্য যে ত্যাগ করতে হয় এটা আমরা শিখি না। তুমি যখন একদিন না খেয়ে আরেকজনকে খাওয়াবে তখন এই যে মানুষের নিজের জন্য না করা আরেকজনের জন্য ত্যাগ করা, এই শিক্ষাটা তোমার মধ্যে জাগ্রত হবে। বুঝতে পারছো? এটা? তাহলে মাদার তেরেসা সেই শিক্ষাটা তিনি তার ছাত্রদেরকে দিতেন। বাংলার মানুষের
দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। কাদের দুঃখ দুর্দশা? বাংলার মানুষের। কাদের? বাংলার মানুষের। এই বাংলা মানে এই বাংলায় যারা কথা বলে সবাইকে বলা হয় বাংলার। তিনি যখন এখানে আসছেন দেখছেন অনেক মানুষ মানে এক বেলা খাইতে পারছে আরেক বেলা খাইতে পারছে না, অনেক মানুষ গায়ে কাপড় নাই, ছিঁড়ে কাপড়, অনেক মানুষ অসুখ হয়েছে, চিকিৎসা করতে পারছে না, আছেন এরকম? তাহলে ওই মানুষের কষ্ট দেখে আমাদের বর্তমানে হয় কি, আমরা এরকম মানুষ না, আমরা রোবটের মতো হয়ে গেছি। ওইরকম আমার পাশে মানুষ মরে যাচ্ছে, আমি নিজে চলে যাচ্ছি, এরকম না? তাহলে আমরা রোবট হইব না, আমাদের মানুষ হতে হবে। এই যে মাদার তেরেসা যেরকম এরকম মানুষের কষ্ট দেখেছে, তার মনের মধ্যে ওই মানুষের জন্য কষ্ট সৃষ্টি হয়ে গেছে, তার অন্তরের মধ্যে ওই মানুষের জন্য কষ্ট সৃষ্টি হয়েছে। সেজন্য বলছে মানুষের সেবায় আরও কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করছিলেন। অবশেষে 1948 সালে, কত সালে? 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের জন্য সেবার কাজ, গরিবদের সেবার কাজ। গাউন ছেড়ে, অর্থাৎ গাউন ছেড়ে শাড়ি বাঙালি নারীর পোশাক। অর্থাৎ তিনি যখন লরেটো সিস্টার্স ছিলেন, মানে লরেটো সিস্টার্স ট্রেনিংয়ে প্রশিক্ষণে যখন ভর্তি হয়েছিলেন, সেখানে তাকে একটা গাউন পরতে হয়েছে। গাউন মানে বুঝো তোমরা? ওই যে উকিল দেখছো, উকিল, অ্যাডভোকেট দেখছো, অ্যাডভোকেট, ওই শহরে কতগুলো অ্যাডভোকেট বলে না, উকিল আর কি, উকিল। এই উকিলের একটা কালো পোশাক পরে না, এই কালো পোশাক পরে এটাকে বলা হয় গাউন। এটাকে বলা হয় কি? গাউন। গাউন। তো লরেটো সিস্টার্স ট্রেনিংয়ে যখন তিনি শিক্ষকতা বা ওখানে ভর্তি হয়েছিলেন বা ওখানে কাজ করছেন, তাদেরও এরকম শিক্ষকদের একটা পোশাক পরতে হয়েছে, গাউন পরতে হয়েছে, ওটাকে বলা হয় গাউন। তিনি ওই গাউনটা মানে রেখে আসছেন, ওই গাউনটা, ওই চাকরিটা বাদ দিয়ে, ওই কাজটা বাদ দিয়ে তিনি আমাদের এই বাংলাদেশে মেয়েরা যেরকম শাড়ি পরে, কি পরে? শাড়ি পরে, শাড়ি পরলেন, কি বললেন? শাড়ি। আমাদের এখানে যদি একজন মানুষ আছে, সে যদি একটা দামি পোশাক পরে এরকম উকিলের মতো হয়ে বসে থাকে, অন্য মেয়েরা শাড়ি পরছে, ওই শাড়ি পরা মহিলা কি তার কাছে যাবে? মানে একটু তার থেকে আলাদা আলাদা মনে হবে না? বলে যে আমরা একরকম, ও একরকম। ওই মানুষ যখন এদের সাথে মিশে যাবে, এদের মতো শাড়ি পরবে, এদের মতো খাবে, এদের মতো কথা বলবে, তখন আশেপাশের যারা আসে সবাই এর সাথে মিশে যাবে না? এরা বলবে যে আমরা যেরকম ও তো সেরকম, আমরা তার থেকে দূরে থাকবে কেন? এরকম হয় না? তো এখন তো সেজন্য মাদার তেরেসা চিন্তা করলেন, আমি যে মানুষের সেবা করতে চাচ্ছি, আমি যদি একরকম পোশাক পরে থাকি, তাহলে ওরা তো আমার কাছে আসবে না, বা ওদের সাথে আমি সহজে মিশতে পারবো না। সেজন্য তিনি বাঙালি নারীদের মতো, তিনি একজন ইউরোপের মেয়ে, এখানে বাঙালি নারীদের মতো তিনি পোশাক পরলেন, বাঙালি নারীর পোশাক, শাড়ি পরলেন। সেই থেকে 3টির বেশি শাড়ি তার কখনো ছিল না। কয়টির বেশি শাড়ি? মাদার তেরেসা যে পরিমাণ কাজ করতেন, যে পরিমাণ চাকরি করছেন, যে পরিমাণ টাকা কামাইছেন, ওই টাকা দিয়ে চাইলে তিনি 3টি না 300টি শাড়ি কিনতে পারতেন। কয়টি? 300টি শাড়ি কিনে তিনি এক একদিন একটা পরতে পারতেন না? তিনি বলছেন যে আমি যদি শাড়ি কিনে অতিরিক্ত টাকাগুলো খরচ করে ফেলি, মানুষের জন্য ওষুধ নিয়ে যাব কখন? বুঝতে পারছো? তাহলে আমাদের গ্রামের মহিলারা কি করে, টাকা একটু হলে শাড়ি 3টা, বলে যে ও মুখের মেয়ের 5টি শাড়ি আছে, আমার কেন 3টি থাকবে? আমার 7টি হতে হবে, ওর থেকে বেশি হতে হবে। আমার খালাতো বোনের 7টি আছে, আমার থেকে 9টি হতে হবে। এরকম করে না? প্রতিযোগিতা করে না? আমাদের মহিলারা বা আমাদের ঘরের যে মেয়েরা আছে, মারা আছে, ওনাদের মধ্যে সবসময় প্রতিযোগিতা থাকে, আরেকজন থেকে কে বেশি হবে, কার শাড়ি বেশি সুন্দর হবে। ও 2000 টাকার শাড়ি নিছে, আমি কেন 2000 টাকা দামের শাড়ি, আমি আমারটা 2500 টাকা দামে নেবো, আর যখন আমারটা 3000 টাকা দামে নেবো, ওর থেকে শাড়ি আছে আলমারির মধ্যে 10টা, আমার থেকে থাকতে হবে 12টা। এরকম প্রতিযোগিতা আছে না আমাদের? প্রতিযোগিতা আছে, এরকম প্রতিযোগিতা আছে। কিসের? ভোগের, বিলাসিতার প্রতিযোগিতা। মাদার তেরেসা চাইলে এরকম করতে পারতেন। মাদার তেরেসা করেছেন? করেন নাই। তিনি কয়টা শাড়ি নিছেন সর্বমোট? শুধু 3টে শাড়ি নিছেন। একটি ফরার, একটি দোয়ার, আর একটি হঠাৎ দরকার কিংবা যে কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া। তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না, তবে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। তাহলে মাদার তেরেসার হাতে এত বেশি টাকা পয়সা ছিল না, ছিল কি? গরিব মানুষদের জন্য কোনো কিছু করার, তাদের জন্য
ভালোবাসার, তাদের জন্য আন্তরিকতার, এই জিনিসটা তার মধ্যে ছিল। কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল করলেন। কোথায় করেছেন? কলকাতার। কোথায় করছেন? কলকাতা। বস্তি চিনো তোমরা? বস্তি, বস্তি শব্দটা তোমরা শুনছো? হ্যাঁ, তোমরা বস্তি শব্দটা শুনছো কিনা বলো তো? বস্তি বলতে আমরা কি বুঝি?